আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জীবন জীবিকা রক্ষায় ৬,০৩,০০০ কোটি টাকার বাজেট, আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিকল্পনা। অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, সফলভাবে কোভিড-19 প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত 2021-22 অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। দাম কমবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ সুরক্ষা সামগ্রীর, কম্পিউটার, ল্যাপটপ ও সিগারেটের দাম বাড়ছে। মহামারী মোকাবেলায় 10,000 কোটি টাকা বরাদ্দ, টিকার আওতায় আসবে 80% মানুষ। করোনায় আরও 30 মৃত্যু, বেড়েছে দৈনিক সংক্রমণ হার, শনিবার থেকে সাতক্ষীরায় 7 দিনের লকডাউন। ক্ষমতা পাকাপোক্ত করতেই ভোটের নাটক করেছিলেন জিয়া, হেঁটেছিলেন পাকিস্তানি স্বৈরশাসকদের পথে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে: বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে পয়েন্ট পেল বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে 1-1 গোলে ড্র। জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে অর্থনীতি পুনরুদ্ধার এবং উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে 6,03,681 কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আয়ের লক্ষ্য 3,92,490 কোটি টাকা, ঘাটতি 2,14,000 কোটি টাকার ওপরে। অর্থমন্ত্রী আশা করছেন অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে 7.2%। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। করোনা মহামারীতে জীবন জীবিকা রক্ষার লড়াই। নতুন করে বিপুল সংখ্যক মানুষ কাজ হারিয়ে গরিব হয়েছে। ব্যবসা বাণিজ্য সচল রাখতে মরিয়া উদ্যোক্তারা। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ প্রায় সব খাতে করোনার থাবা। এ বাস্তবতায় 2021-22 অর্থবছরের বাজেট পেশ করতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অধিবেশন কক্ষে প্রবেশ করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। চলছে 2020-21 অর্থবছরের সম্পূরক বাজেট কাঠামোর উপর আলোকপাত করতে চাই। তুলে ধরেন বাংলাদেশের 50তম এবং ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ শিরোনামে প্রস্তাবিত বাজেটে ব্যয়ের লক্ষ্য 6,03,681 কোটি টাকা। বিদেশি অনুদান সহ মোট আয়ের লক্ষ্য 3,92,490 কোটি টাকা। মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে 3,89,000 কোটি টাকা। এর মাঝে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 59,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। চলমান বড় প্রকল্প শেষ করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে চান অর্থমন্ত্রী। তাই তো চ্যালেঞ্জ থাকলেও 2,25,324 কোটি টাকা বরাদ্দ রেখেছেন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। এবারও সর্বোচ্চ 61,631 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে পরিবহন ও সড়ক যোগাযোগ খাত। বাজেটের প্রবৃদ্ধির লক্ষ্য 7.2%। মূল্যস্ফীতি 5.3%-এর মধ্যে আটকে রাখার চেষ্টা থাকবে। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও সামাজিক নিরাপত্তা খাত সহ অনুন্নয়ন খাতে বরাদ্দ 3,77,756 কোটি টাকা। শুধুমাত্র ভর্তুকি ও প্রণোদনা মিলে প্রায় 48,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কৃষি ও বিদ্যুৎ খাতে পাচ্ছে সর্বোচ্চ ভর্তুকি। করোনায় পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে অর্থনীতি পুনরুদ্ধারকেই বাজেটে বেশি গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। কোভিড-19 এর উপর্যুপরি অভিঘাত, অর্থনীতির উপর এর দীর্ঘতর প্রভাব, স্বাস্থ্যখাতে অপ্রত্যাশিত প্রয়োজন মেটানো, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, সফলভাবে কোভিড-19 প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত 2021-22 অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। 6,02,000 কোটিরও বেশি অর্থের এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা বলয় এবং স্বাস্থ্য শিক্ষা খাতকে।
উদ্দেশ্য 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধশালী, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে বাজেটে প্রাধান্য পাচ্ছে মানুষের জীবন ও জীবিকা। প্রস্তাবিত বাজেটে কোভিড-19-এর চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রবৃদ্ধি অর্জন, আয় বৃদ্ধি, নতুন কর্মসংস্থান ও দারিদ্র্য কমানোর উপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। 2021 সালের মধ্যে আরও 10 লাখ তরুণের কর্মসংস্থান করতে চান তিনি। বাজেটের রাজনৈতিক দর্শন জানাচ্ছেন দেবাশিস রায়। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় সংসদে বাংলাদেশের 50তম বাজেট। আন্তর্জাতিক স্বীকৃতি, যার নামের প্রতিটি অক্ষরেই আমাদের স্বাধীনতা। মহামারীকালের বাজেটে মানুষের জীবন ও জীবিকাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। দেশের মানুষই যে অর্থনীতির প্রাণশক্তি, বাজেট বক্তৃতায় তা উল্লেখ করেছেন তিনি। গত 5 দশকে অনেক দিক থেকে বাংলাদেশ বদলে গেছে। তাই তো দারিদ্র্য বিমোচন ও অসমতা দূর করে জনগণের জীবনমানে গুণগত পরিবর্তন আনতে চান অর্থমন্ত্রী। নতুন অর্থবছরে প্রধানমন্ত্রী ঘোষিত 15 দফা প্যাকেজ বাস্তবায়নে অগ্রাধিকার রাখার কথাও জানান তিনি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অর্থনীতির ভিত্তি কৃষি ও কৃষকের কথাও ভেবেছেন অর্থমন্ত্রী। কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি বাড়ছে, খাদ্য নিরাপত্তায়ও গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। ঝেড়ে ফেলে উন্নয়নশীল দেশে করোনাকালে স্বাস্থ্য বাজেটের কেন্দ্রে দেশের মানুষ। 80% মানুষকে টিকার আওতায় আনতে চাই সরকার। আর টিকার জন্য যত টাকা লাগুক সরকারই তা খরচ করবে। সফলভাবে কোভিড-19 প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত 2021-22 অর্থবছরে বাজেট প্রস্তুত করা হয়েছে। আর এই দুঃসময়ে যারা কাজ হারিয়েছেন, বেকার হয়েছেন, তাদের দিকেও নজর রেখেছেন অর্থমন্ত্রী। নতুন 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অসচ্ছল সুবিধা বঞ্চিতদের ভালো রাখতে চাই সরকার। এবং 1 লক্ষ পরিবারকে গ্রামীণ অবকাঠামো এবং প্রধানমন্ত্রীর আমার গ্রাম আমার শহরের দর্শন অনুযায়ী গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। চালু করার উদ্যোগ গ্রহণ। দেবাশিস রায়, একুশে টেলিভিশন। নতুন বাজেটে শুল্ক কমানোর প্রস্তাবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, টেস্ট কিট সহ সুরক্ষা সামগ্রীর দাম কমতে পারে। দেশে উৎপাদিত বৈদ্যুতিক সরঞ্জাম, মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, এসি, মোবাইলের দাম কমবে। তবে বাড়তি কর আরোপে সিগারেট সহ তামাকজাত পণ্যের দাম বাড়ছে। এছাড়া আমদানি করা মোটরসাইকেল, ল্যাপটপ ও কম্পিউটারের দাম বাড়বে। শাকের আরজুর রিপোর্ট। মহামারীকালের বাজেট, তাই হ্যান্ড স্যানিটাইজার তৈরির উপাদান, মাস্ক, টেস্ট কিট সহ সুরক্ষা সামগ্রীর কাঁচামাল আমদানিতে সব ধরনের শুল্ক কর অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 21 অর্থবছরের হাসপাতালের আইসিইউ ও ভেন্টিলেশনে ব্যবহৃত যন্ত্রপাতি, করোনা পরীক্ষার কিট এবং রোগ নির্ণয়ের যন্ত্রপাতি আমদানিতেও শুল্ক থাকছে না। ফেস শিল্ডস, সার্জিক্যাল পোশাক, বিশেষ ওভেন স্যুট, মেডিকেল প্রোটেক্টিভ গিয়ার, সুরক্ষা চশমা ও জীবাণুনাশক আমদানিতেও রাজস্ব ছাড় দেয়ায় এসব পণ্যের দাম কমবে। কৃষি যন্ত্রপাতির দামও কমবে। নতুনভাবে গড়ে ওঠা শাকসবজি, ফল, দুধ ও দুগ্ধজাত প্রক্রিয়াজাতকরণ শিল্পে কর অবকাশ সুবিধা দেয়ায় এসব পণ্যের দাম কমবে। চাল, ডাল, চিনি, লবণ, দেশে তৈরি টুথপেস্ট, পাউরুটি, সাবান, বোতলজাত পানি, ফলের জুস, গরুর দুধ, মশলা, প্রক্রিয়াজাত খাবার ও খেলনার দাম বাড়ছে না। দেশীয় বুটিক ও ফ্যাশন হাউসের পণ্যের দামও বাড়বে না। কিছু মৌলিক প্রতিশ্রুতি ও দেশীয় প্রযুক্তি খাতের বিকাশে নজর দিয়েছেন অর্থমন্ত্রী। কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোয় বৈদ্যুতিক সরঞ্জাম, লোহার রড, মোটরসাইকেল ও গাড়ির যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী, টেক্সটাইল, চামড়াজাত ও পাটজাত পণ্য, দেশি টেলিভিশন, ফ্রিজ, এসি, মোবাইল ও ওষুধের দাম কমবে। তবে আমদানি করা স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপের দাম কমছে না। মোবাইল ব্যবহারের খরচও কমছে না। শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহনে যাতায়াতে একটু বেশি ভাড়া গুনতে হবে। গাড়ির নিবন্ধন খরচ, ফিটনেস ফি, ঠিকাদারি ফি, ইংরেজি মাধ্যমে পড়াশোনার খরচও বাড়তে পারে। বাড়বে আমদানি করা মোটরসাইকেল, বিদেশি খেলনার দাম। বাড়তি কর আরোপ করায় সিগারেট সহ তামাকজাত পণ্যের দাম বাড়ছে। জুসার, মিক্সার, গ্রাইন্ডার। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। গত অর্থ বছরের মতো এবারের বাজেটেও করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। আর স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ 32,731 কোটি টাকা। জীবন বাঁচানোর বাজেট, তাই টিকাদান কর্মসূচিকে গুরুত্ব দিতে চান অর্থমন্ত্রী। স্মৃতি মণ্ডলের রিপোর্ট।
অর্থনীতিতে করোনার অভিঘাত, বাজেট বক্তৃতায় বারবারই সেই কথাটি তুলে ধরেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। কোভিড-19 এর উপর্যুপরি অভিঘাত, অর্থনীতির উপর এর দীর্ঘতর প্রভাব, স্বাস্থ্য খাতে অপ্রত্যাশিত প্রয়োজন মেটানো, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, সফলভাবে কোভিড-19 প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত 2021-22 অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। করোনা মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে বলেন, দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। ভ্যাকসিন সংগ্রহে যত টাকাই লাগুক বিনামূল্যে সরকার তা প্রদান করবে। 1,02,00,000 ডোজ কোভিশিল্ড এবং চীন সরকার হতে উপহার হিসেবে প্রাপ্ত সিনোফার্মের 5 লাখ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। অর্থনীতি পুনরুদ্ধারে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে 2021-22 অর্থ বছরে আরও প্রায় $2 বিলিয়ন বাজেট সহায়তা পাওয়ার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। করোনা টিকা কেনার জন্য বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে $1.5 বিলিয়ন ভ্যাকসিন সাপোর্ট পাওয়ার আশার কথা জানান তিনি। বিনামূল্যে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করবে। করোনা মোকাবেলার পাশাপাশি সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করা, মাতৃ স্বাস্থ্য সুরক্ষা ও পরিবার কল্যাণ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি, বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতের উন্নয়ন গুরুত্ব পেয়েছে প্রস্তাবিত বাজেটে। কোভিডকালীন শিক্ষার্থীদের স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বাজেট নিয়ে আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। কোভিড-19-এ 24 ঘন্টায় মৃত্যু কমলেও পরীক্ষার বিপরীতে বেড়েছে দৈনিক সংক্রমণ হার। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 30 জন। সবচেয়ে বেশি মৃত্যু রাজশাহী বিভাগে 8 জন। মৃতের সংখ্যা বেড়ে 12,724। 509টি ল্যাবে 16,972টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,687। মোট শনাক্তের সংখ্যা 8,05,980। সুস্থ হয়েছেন 1,970 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 9.94%। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় 7 জেলার বিভিন্ন স্থানে চলছে লকডাউন। সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। এদিকে রাজশাহীতে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পুরো জেলাকে রাত্রিকালীন বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। অপরদিকে সাতক্ষীরায় শনিবার থেকে ঘোষণা করা হয়েছে 7 দিনের লকডাউন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 29 জন। চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউনের 10ম দিন চলছে, তবে জনসমাগম কমছে না। আম ব্যবসার কারণে জেলায় লোক সমাগম বেশি বলছেন প্রশাসন। নওগাঁ নিয়ামতপুর উপজেলা ও নওগাঁ পৌরসভায় 7 দিনের লকডাউনের প্রথম দিনে গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী 7টি গ্রামে দ্বিতীয় দিনের লকডাউন চলছে। করোনার নমুনা সংগ্রহে স্থাপন করা হয়েছে অস্থায়ী ক্যাম্প। সাতক্ষীরায় শনিবার সকাল 6টা থেকে 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া, বোলতলী ও শাহাপুর ইউনিয়নে 27 মে থেকে শুরু হওয়া 7 দিনের লকডাউন আরও 2 দিন বাড়ানো হয়েছে। নাটোরে রেড জোন অবস্থা বজায় থাকলেও লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি মানতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। কুষ্টিয়া জেলার সাথে 45 কিলোমিটার সীমান্ত থাকায় ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। গেল 10 দিনে 258 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 6 জন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে জিয়াউর রহমানের রাষ্ট্রপতি নির্বাচন একটি কালো অধ্যায়। গণতান্ত্রিক রাজনীতিকে বন্দী করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতেই 78-এর 3 জুন ভোটের নাটক মঞ্চস্থ করেছিলেন জেনারেল জিয়া। এর আগে কলঙ্কজনক হ্যানা ভোটও করেছিলেন তিনি। ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন, পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব ইয়াহিয়ার দেখানো পথেই হেঁটেছিলেন জিয়াউর রহমান। জসিম জুয়েলের রিপোর্ট। হা না ভোট দেশের নির্বাচনী ইতিহাসে একটি কালো অধ্যায়। গণতান্ত্রিক রাজনীতিকে বন্দী করে ভোট খেলা। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে বন্দুকের নলে সরিয়ে ক্ষমতা দখল করলেন জিয়া। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ছেঁটে ফেলা হয়। বিচারপতি সাইমকে সরানোর পর একই সাথে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক
ক্ষমতা পাকাপোক্ত করা এবং অবৈধ সবকিছু বৈধ করতেই ৭৭-এর ৩০শে মে হা না ভোট। প্রহসনের গণভোটের পর ৭৮-এর ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে বহাল থেকে জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর জেলখানার ভেতরে জাতীয় ৪ নেতাকে হত্যা। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জেল জুলুম চালিয়ে মসনদে উর্দি পরা জিয়া। নির্বাচনের আদেশ দেওয়াটি জিয়াউর রহমানের পক্ষে সম্পূর্ণ অবৈধ ছিল, কারণ তার ক্ষমতারোহণটি অবৈধ পথে। সুতরাং অবৈধ যার ক্ষমতা, তার পক্ষে নির্বাচনের ঘোষণাটা অবৈধ হতে বাধ্য। উপরন্তু যে ফলাফলটি হয়েছিল সেটি সম্পূর্ণভাবে প্রভাবিত ফলাফল। অবৈধভাবে সামরিক শক্তি ব্যবহার করে জিয়া নিজের অবস্থান শক্ত করতে চেয়েছিলেন বলেই মনে করেন এই ইতিহাসবিদ। জিয়াউর রহমান কিন্তু পরিপূর্ণভাবে আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের পদাঙ্ক অনুসরণকারী ব্যক্তিত্ব ছিলেন, কারণ পেশাগতভাবে তারা ছিলেন অভিন্ন আর কি। এই নির্বাচনকে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় বলেও মন্তব্য করেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। সব সামরিক শাসকরা তৃতীয় দুনিয়ার সব দেশে এই ধরনের কাজ করে থাকেন। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে কল্যাণমুখী জনবান্ধব বাজেট বলছে আওয়ামী লীগ, কোভিড সংকট উত্তরণে সুনির্দিষ্ট বরাদ্দ নেই অভিযোগ বিএনপির। আবার আমন্ত্রণ রাত ১১টার ২১শে সংবাদে। বাজেটকে উন্নয়নমুখী ও জনবান্ধব উল্লেখ করে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। সংসদে বাজেট অধিবেশন শেষে এই অভিমত জানান তারা। দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা সহ এটি একটি বাস্তব ভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট। এই বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতকে, সামাজিক সুরক্ষাকে এবং অন্যান্য যেই খাতগুলোকে, শিক্ষাসহ অন্যান্য খাতগুলো যেগুলো অগ্রাধিকার খাত, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের উন্নয়ন, সেই উন্নয়নের পথ আরও এগিয়েছে। জীবন ও জীবিকা সাথে সম্মান রেখে যে অর্থনীতি চাঙ্গা করা যায় তার উপর ভিত্তি করে কিন্তু বাজেটে দেওয়া হয়েছে, এদিকে খুব গুরুত্ব রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটকে ঋণ নির্ভর দাবি করে বিএনপির সংসদ সদস্যরা অভিযোগ করেছেন, কোভিড সংকট উত্তরণে নির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি। যে ব্যয় নির্ধারণ করা হয়েছে এখানে আয় একেবারেই কম, বাজেটের আয়ের পরিমাণ অত্যন্ত কম। ঋণ নির্ভর একটি বাজেট, বিদেশ থেকে ঋণ এবং আভ্যন্তরীণ ঋণের একটা বিরাট অঙ্কের টাকা দিয়ে বাজেট প্রকাশ করা হয়েছে। আমি মনে করি এইটি বাংলাদেশের অর্থনীতিকে আরও দেউলিয়া করবে। পুরো বাজেট বক্তৃতার মধ্যে আমরা দেখলাম প্রবৃদ্ধির উপরেই জোর দেওয়া হচ্ছে, মাথাপিছু আয়ের উপরেই জোর দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কি অবস্থায় আছে, খেটে খাওয়া মানুষ কি অবস্থায় আছে, মধ্যবিত্ত বিশেষ করে কি অবস্থায় আছে, তার কোনো কিছুই আমরা বাজেট বক্তৃতার মধ্যে পেলাম না। প্রস্তাবিত বাজেট ঘাটতির বলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য জি.এম. কাদের। আর জাসদের সংসদ সদস্য হাসানুল হক ইনুর দাবি, স্বাস্থ্য খাত ও প্রণোদনা প্যাকেজের বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। যেটা প্রাক্কলন করছেন সেখানেও যথেষ্ট পরিমাণে ঘাটতি, যদি আমরা ধরেও নেই যে এটা ওনারা কারেকশন করতে পারবেন, তারপরেও যথেষ্ট পরিমাণে ঘাটতি, এবং বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতো রেকর্ড পরিমাণ ঘাটতি এবার হয়েছে ৬.২% মতো জিডিপির। স্বাস্থ্য খাতে বা প্রধানমন্ত্রীর প্রণোদনা বাস্তবায়নের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা বাস্তবায়ন করতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি অর্থমন্ত্রী বাজেটে দেননি। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি হয়েছে, কোনো সন্দেহ নেই, সেটা প্রশংসার যোগ্য, কিন্তু নতুন যে ২ কোটি থেকে ২.৫ কোটি গরিব মানুষ হয়ে গেল, এদের জন্য কোনো ব্যবস্থা এখানে নেই। বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিত্যপণ্যের মূল্য নাগালের মধ্যে রাখা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ নানা মতামত প্রকাশ করেছেন তারা। বেনসন, গুলিপ, নেভি, স্টার, মালগুরু অ্যাডভান্স সব সিটের দাম, বেনসন, গুলিপ, রয়্যাল, স্টার, নেভি এইসব
প্রতি প্যাকেটে 5 থেকে 10 টাকা করে বাড়তি, এই আর কিছু না। আসলে বাজেটে যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যায় তাহলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে, বই কমবে না। 6 লক্ষ কত হাজার বাজেট, এই বাজেটটা যেন সাধারণ পাবলিক যেন আরও কম দামে জিনিসপত্র কিনতে পারে, এই জিনিসটা হলো মূল ফোকাস রাখা উচিত। আমাদের বরাদ্দ স্বাস্থ্য খাতেই হাসপাতালগুলা ভালোভাবে চালাইতে হবে, ওইখানে বরাদ্দ দিতে হবে যাতে ওষুধ পানি ডাক্তার সম্পূর্ণ নার্স এরা যাতে সুন্দরভাবে আমাদের সেবা করে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে যেন আমাদের নাগালের মধ্যে থাকে, আমরা যেন ক্রয় ক্ষমতা করে খাইতে পারি, এটাই আবেদন। দ্রুত কাজ শেষ করার তাগিদে বরাদ্দ বেড়েছে বেশিরভাগ মেগা প্রকল্পে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির 1/4 খরচ হবে 10 মেগা প্রকল্পে। সব মিলিয়ে এসব প্রকল্প পাচ্ছে 54,500 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে 7টিতে, কমেছে 3 মেগা প্রকল্পে। রিপোর্টে আর জানাচ্ছেন মুহাম্মদ নুরুন নবী। 2008 সালে ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এসব প্রকল্পের গড় অগ্রগতি প্রায় 58%। যদিও এর মধ্যে কয়েকটি প্রকল্প শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর বাস্তবতায় কিছু প্রকল্পের মেয়াদ ও ব্যয় বেড়েছে। এছাড়া ভুল নকশা ও বাস্তবায়নের অদক্ষতা কিছু সমালোচনারও জন্ম দেয়। তাই প্রকল্পগুলো দ্রুত শেষ করতে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে। এই বলা যায় বছরের শেষ নাগাদ উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলবে দেশের প্রথম বিদ্যুৎ চালিত মেট্রো রেল। বিদায়ী অর্থবছরে বরাদ্দ ছিল 5,500 কোটি টাকার বেশি, খরচ হয়েছে 34%, অর্থাৎ 2,000 কোটি টাকারও নিচে। বাস্তব অগ্রগতির সাথে প্রকল্পটির ব্যয় ব্যবস্থাপনায় বেশ অসামঞ্জস্যতা রয়েছে। এরপরও বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রকল্পটিতে 4,807 কোটি টাকা। খরচের বিবেচনায় ঠিক বিপরীত অবস্থানে আছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। বিদায়ী অর্থবছরে 4,200 কোটি বরাদ্দ দেওয়ার পরও ব্যয় হয়েছে 84%। এই প্রকল্পের বিপরীতে এ বাজেটে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ 6,162 কোটি টাকা। খরচের বেলায় ভালো অবস্থানে রয়েছে পদ্মা রেল সংযোগ প্রকল্প। বাজেটে 3,824 কোটি টাকা পেয়েছে প্রকল্পটি। 2022 সালে জুনের মধ্যে স্বপ্নের পদ্মা সেতু চালু করার পরিকল্পনা সরকারের। এরই মধ্যে মূল সেতুর কাজের অগ্রগতি 91%। হাতে থাকা সময়ের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করতে প্রকল্পটিতে 3,500 কোটি টাকা রাখা হয়েছে। আবার চলতি অর্থবছরে প্রত্যাশিত ব্যয় না হওয়ায় এবার সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ে চলে আসায় বেশি গুরুত্ব পেয়েছে প্রকল্পটি। বিদায়ী অর্থবছরে 10,100 কোটি সংশোধিত এডিপি বরাদ্দ ছিল, এবার 45% বাড়িয়ে 18,426 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 2000 কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প পেয়েছে 1,425 কোটি টাকা। পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণে 1,370 কোটি, ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে 3,227 কোটি এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প 2,829 কোটি টাকা বরাদ্দ পেয়েছে বাজেটে। এছাড়া যমুনার উপরে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পে দেওয়া হয়েছে 3,580 কোটি টাকা। প্রকল্পটির বাস্তবায়ন করছে জাইকা। সরকারি বেসরকারি অংশীদারিত্বে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বরাদ্দ 564 কোটি টাকা। সংশোধিত এডিপিতে 6 মেগা প্রকল্পে 28,500 বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে 19,000 কোটি টাকা। আমাদের প্রিয় মাতৃভূমি, জাতির পিতার তুলিতে আঁকা স্বপ্ন সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে, সেই সাথে বেড়েছে এই খাতের আওতা ও সুবিধাভোগীর সংখ্যা। এ খাতে বরাদ্দ 1,07,624 কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় প্রায় 12,000 কোটি টাকা বেশি। জসিম জুয়েলের রিপোর্ট। বর্তমানে প্রায় 2.5 কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আর্থিক সুবিধা পাচ্ছে। করোনায় গরিব মানুষের পাশাপাশি মধ্যবিত্তের জীবন ও জীবিকা হুমকিতে পড়েছে। বহু মানুষ বেকার হয়েছে, অনেকের আয় কমেছে, নতুন করে গরিব হয়েছেন প্রায় 2.5 কোটি মানুষ। মহামারী মোকাবেলায় সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও সুবিধা দুটোই বাড়িয়েছে। আগামী 2021-2022 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট 1,07,157 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হলো।
দরিদ্র প্রবীণদের শতভাগ বয়স্ক ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে বয়স্ক ভাতার পরিধি ১৫০টি উপজেলায় সম্প্রসারণ করা হয়েছে। এতে ৮ লাখ নতুন উপকারভোগী যোগ হবে। এ খাতে ৪৮১ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বরাদ্দ বাড়ানো হয়েছে মুক্তিযোদ্ধা ভাতায়। নতুন অর্থ বছরে ১২,০০০ টাকা থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী করা হয়েছে ২০,০০০ টাকা। এতে বরাদ্দ বাড়বে ১,৯২০ কোটি টাকা। আগামী ২০২১-২০২২ অর্থ বছরে ১২,০০০ টাকা হতে ২০,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হলো। বিধবা স্বামী নিগৃহীতা মহিলাকে শতভাগ ভাতা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। ১৫০টি উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন হবে। এতে ৪,২৫,০০০ নতুন উপকারভোগী যোগ হবে। এ খাতে অতিরিক্ত ২৫৫ কোটি টাকা খরচ হবে। চলতি অর্থ বছরে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বেড়েছে ২,০৮,০০০। ২০২১-২২ অর্থ বছরে এ বাবদ ২০০ কোটি টাকা অতিরিক্ত খরচ করতে চান অর্থমন্ত্রী। অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২২ লক্ষ জনে বৃদ্ধি করা হবে। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পেয়েছে কৃষি ও খাদ্য নিরাপত্তা। সর্বোচ্চ ভর্তুকিও যাচ্ছে কৃষিতে। কৃষি উৎপাদন বাড়াতে সম্ভাব্য সকল উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই খাতে মোট বরাদ্দ ২২,০০০ কোটি টাকা। মফিউর রহমানের রিপোর্ট। উৎপাদন বাড়ানো ও কৃষকের উৎপাদন খরচ কমিয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি যান্ত্রিকীকরণে গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এবং ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ভর্তুকি বাবদ বরাদ্দ ৯,৫০০ কোটি টাকা। এর ৭০% ব্যয় হবে যান্ত্রিকীকরণে। কৃষি খামার যান্ত্রিকীকরণে ৩,১৯৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। কৃষি যন্ত্রপাতি ক্রয়ে কৃষকরা সর্বোচ্চ ৭০% পর্যন্ত ভর্তুকি পাবেন। কৃষি ভর্তুকি বাবদ খাদ্যশস্য সংগ্রহে ১৬,৭২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর বড় একটি অংশ বিতরণ করা হবে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে। এবারে বাজেটেও দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের জীবন জীবিকা। মৎস্য চাষে আয়ের প্রথম ১০ লাখ টাকা করমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। আর পরের ১০ লাখ ৫% এবং এর পরের ১০ লাখের উপর ১০% কর অপরিবর্তিত থাকবে। নতুন নতুন প্রযুক্তি ও জাত উদ্ভাবন। কৃষি প্রক্রিয়াজাত শিল্পে উদ্যোক্তা সৃষ্টিতে ১০ বছরের কর অবকাশ সুবিধার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সেক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগ করতে হবে ১ কোটি টাকা। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। নতুন বাজেটে কর ও ভ্যাটের বোঝা কমছে ব্যবসায়ীদের উপর। করোনার ক্ষত মোকাবেলার পাশাপাশি ব্যক্তি খাতে বিনিয়োগ উৎসাহিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। ১ বছরেরও বেশি সময় ধরে করোনার সাথে লড়াই করছে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য। নতুন বিনিয়োগ তেমন নেই, কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে না। তাই ২০২১-২২ অর্থ বছরের বাজেটে অধিক কর্মসংস্থান বান্ধব ব্যবসা বাণিজ্যে ছাড় দেওয়ার দাবি ছিল অর্থনীতিবিদ ও উদ্যোক্তাদের। এমন পরিস্থিতিতে বাজেটে শুধুমাত্র শিল্প খাতের কোম্পানির কর্পোরেট ট্যাক্স ২.৫% কমানো হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত শিল্প প্রতিষ্ঠানের উপর ২.৫%, আর তালিকা বহির্ভূত কোম্পানিকে দিতে হবে ৩০% কর্পোরেট কর। তবে ব্যাংক, বিমা, মার্চেন্ট ব্যাংক, মোবাইল অপারেটর, তামাক কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স অপরিবর্তিত রাখা হয়েছে। তালিকাভুক্ত ব্যাংক, বিমা, মার্চেন্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানকে দিতে হবে ৩.৩৭% কর্পোরেট ট্যাক্স। আর তালিকাভুক্ত মোবাইল অপারেটরদের ক্ষেত্রে এ কর হার 40%। এছাড়া ২.৫% সারচার্জ সহ সিগারেট কোম্পানির উপর ৪৫%, তালিকা বহির্ভূত মোবাইল অপারেটরের উপর ৪৫% কর্পোরেট ট্যাক্স বহাল থাকছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বেসরকারি আইসিটি কলেজের উপর প্রজ্ঞাপন দ্বারা আরোপিত ১৫% কর্পোরেট ট্যাক্স এবার বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য প্রাতিষ্ঠানিক মাধ্যমে লেনদেন এক ব্যক্তি কোম্পানির কর হার কমানো হয়েছে ৭.৫%। কর্পোরেট কর হার পুনর্বিবেচনা। পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানি, পাবলিকলি ট্রেডেড কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রদানকারী প্রতিষ্ঠান এবং এক ব্যক্তি কোম্পানির কর্পোরেট কর হার পুনর্বিবেচনা। তবে ব্যক্তি শ্রেণীর আয়করে নেই কোনো পরিবর্তন। করমুক্ত আয়ের সর্বনিম্ন সীমা আগের মতোই ৩ লাখ টাকা থাকছে। ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য বিদ্যমান কর হার অপরিবর্তিত রাখা এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা এবং অন্যান্য করযোগ্য সত্তার কর হার ব্যক্তি শ্রেণীর কর হারের পরিবর্তে নির্দিষ্ট কর হার আরোপ। ভ্যাট আদায় সহজ করার পাশাপাশি জরিমানা ও জরিমানার সুদের হার কমানো হয়েছে। ভ্যাট ফাঁকি, ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে আরোপিত জরিমানার পরিমাণ
জড়িত রাজস্বের দ্বিগুণের পরিবর্তে সমপরিমাণ করা, বকেয়া ভ্যাটের উপর মাসিক সুদের হার 2% পরিবর্তে 1% করা। এদিকে স্বাস্থ্যসেবার উন্নয়নে জেলা পর্যায়ে 200 শয্যা বিশিষ্ট বেসরকারি বিশেষায়িত এবং 250 শয্যার সাধারণ হাসপাতাল করলে 10 বছরের কর অবকাশ সুবিধা মিলবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আমাদের প্রিয় মাতৃভূমি, জাতির পিতার তুলিতে আঁকা স্বপ্ন সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইসরায়েলে শেষ হচ্ছে নেতানিয়াহুর শাসন, সরকার গঠনে বিরোধী জোটের ঐকমত্য। দেখছেন রাত 11টার 21 সংবাদ। আবারও বাজেট প্রসঙ্গ। নতুন অর্থ বছরের বাজেট বিশাল আকারের হলেও তা বাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন সংগঠনটির সভাপতি। প্রস্তাবিত বাজেটে বাজেট ঘাটতি রাখা হয়েছে 2,14,681 কোটি টাকা, যা জিডিপির 6.2%। ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংক ব্যবস্থার পরিবর্তে যথাসম্ভব সুলভ সুদে বৈদেশিক উৎস থেকে অর্থায়নের প্রচেষ্টা নেওয়া অনুরোধ জানাচ্ছি। এদিকে ঘোষিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স। সরকারের বাজেট ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এ দাবি জানান সংগঠনের সভাপতি। সামাজিক নিরাপত্তার খাতে বরাদ্দ বৃদ্ধি সময়োপযোগী, তবে প্রণোদনা প্যাকেজের আওতায় ঘোষিত সরকারি সহায়তা সহজতর উপায়ে ব্যবসায়ীদের প্রদান করা গেলে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ঘোষিত বাজেট সহায়ক হবে বলে আমি মনে করি। করোনা মোকাবেলায় প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করছে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় বলেও মনে করেন তিনি। আগামী কয়েক বছরে স্বাস্থ্য খাত কেমন হবে, শিক্ষা খাত কেমন হবে, সামাজিক খাতগুলো কেমন করবে এবং অন্যান্য খাতে সরকারি ব্যয় কাঠামো কেমন হবে, সেগুলোর একটা পরিষ্কার দিক নির্দেশনা থাকা উচিত ছিল। কোভিডকালীন বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুর্বল অনুমতি এবং বাস্তবায়নের সীমাবদ্ধতাটা একটা আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। নতুন বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন। বঙ্গবন্ধু এভিনিউয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করে কেন্দ্রীয় যুবলীগ। পরে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিল শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ ও আনন্দ মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। এদিকে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে, এই অগ্রযাত্রাকে যারা ব্যাহত করার চেষ্টা করবে তাদেরকে ডাক বাংলা জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। আজকে যে বাজেট ঘোষিত হয়েছে সেই বাজেট গণমুখী বাজেট, এই বাজেট কৃষকের বাজেট, এ বাজেট শ্রমিকের বাজেট, এ বাজেট ব্যবসায়ীদের বাজেট। ফিরছি অন্যান্য সংবাদে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দেয়া সহ ক্লাস ও পরীক্ষা চালু করার দাবি শিক্ষার্থীদের। এছাড়া সেশন জট নিরসনে ক্র্যাশ প্রোগ্রাম, শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ ঘোষণা এবং দ্রুততম সময়ে বাস্তবায়নের দাবি তাদের। কর্মসূচি থেকে 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা করা হয়। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড দেশব্যাপী 12টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী নাটোরের ত্রিমোহনী বাজার, গুনাইখাড়া বাজার ও খাজুরা বাজার, নওগাঁর রানীনগর বাজার, রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড়, চট্টগ্রামের হেঁয়াকো বাজার, কুমিল্লার বক্সগঞ্জ বাজার, খুলনার বাঁকা বাজার, নোয়াখালীর আন্ডারচর বাংলা বাজার ও নতুনহাট পূর্ব বাজার, লক্ষ্মীপুরের সোনাপুর এবং যশোরের খেদাপাড়া বাজারে এসব আউটলেট উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক কারখানা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহলস। কারখানা কমপ্লেক্সে জার্মান প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ। এ সময় জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত ওয়ালটন। আর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, জার্মানির সাথে ব্যবসায়িক সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হবে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জীবন জীবিকা রক্ষায় 6,03,000 কোটি টাকার বাজেট, আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিকল্পনা। দাম কমবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ সুরক্ষা সামগ্রীর, কম্পিউটার, ল্যাপটপ ও সিগারেটের দাম বাড়ছে। মহামারী মোকাবেলায় 10,000 কোটি টাকা বরাদ্দ, টিকার আওতায় আসবে 80% মানুষ। করোনায় আরও 30 মৃত্যু, বেড়েছে দৈনিক সংক্রমণ হার, শনিবার থেকে সাতক্ষীরায় 7 দিনের লকডাউন। ক্ষমতা পাকাপোক্ত করতেই ভোটের নাটক করেছিলেন জিয়া, হেঁটেছিলেন পাকিস্তানি স্বৈরশাসকদের পথে। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।